দেখছেন এজিটি লাইভ 24/7 99.7 এজিটি লাইভ 24/7 ছুটি দিয়েছিলেন প্রতি পরিবারে, যেই পরিবারের সরকারি কর্মচারী নেই, একজন না একজন বেকার ছেলে অথবা মেয়েকে তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কাজের ব্যবস্থা করবে। কোথায় সেই প্রতিশ্রুতি রূপায়ণের কার্যকরী উদ্যোগ? মুখ্যমন্ত্রী নিজেই তথ্য উপস্থিত করে বলবার চেষ্টা করেছেন তাদের 7.5-8 বছরে সারা ত্রিপুরায় সব মিলে 19 থেকে 20,000 কর্মচারী যারা নিয়োগ করেছেন, কিন্তু এরা নিয়মিত কর্মচারী না, চুক্তির ভিত্তিতে যে পদগুলোতে তাদেরকে নিয়োগ করা হচ্ছে তাতে যে বেতন ভাতা তাদের পাওয়ার কথা, সেই বেতন ভাতা থেকে বঞ্চিত করে একটা চুক্তিভিত্তিক বেতনের নিরিখে 1 বছরেরও কম সময়ের জন্য তারা নিয়োগ করছে। 8-10 মাস শেষ হওয়ার পর তাদেরকে আবার ছাঁটাই করছে, একটা অংশকে ফিরিয়ে দিচ্ছে না, বাকি একটা অংশকে পরবর্তী সময়ে আবার এই চুক্তির ভিত্তিতে তারা নিয়োগ করার চেষ্টা করছে, তারা নিয়মিত হতে পারছে না। 18 বিধানসভা নির্বাচন, আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি যে নির্বাচনটা মূলত পরিচালনা করার চেষ্টা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রের সরকার, এটা আপনারা জানেন। একই সাথে নিয়োগ করা হয় না, পর্যায়ক্রমে সরকার এগুলো করে, এগুলো বাদ দিয়ে কি করে এই ধরনের একটা মিসকলের ভিত্তিতে চাকরি হতে পারে? সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করছিলেন, এ তো আপনারই বক্তব্য। রেগার কাজ সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা প্রথম 5টা রাজ্যের মধ্যে নিজে একটা স্থান করে নিয়েছিল। 85 থেকে 93-94 দিনের কাজ 100 দিনের মধ্যে ত্রিপুরা প্রতি বছর সংগঠিত করতে পারত। তাতে গিয়ে জাতীয় স্তরে ত্রিপুরায় এই রেগার কাজ সৃষ্টি করার মাধ্যমে কাজ দেওয়ার প্রশ্নে প্রথম সারিতে নিজের স্থান দখল করে নিয়েছে। এই সরকার আসার পর 94-95 দিন কাজ দূরের কথা, এটা 26 থেকে 35 দিনের বেশি গড়ে এই কাজ এদের শাসনে সংগঠিত হয়নি, এবং কাজের পর মজুরি পাওয়ার জন্য মাসের পর মাস শ্রমিকদের অপেক্ষা করতে হয়। এবং যখন তারা ব্যাংক থেকে এই মজুরি আসার খবর পেয়ে এই মজুরি তুলবার জন্য যাচ্ছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে বিজেপি দলের যারা মন্ডল নেতা, গ্রামের বিধানসভা কেন্দ্র ভিত্তিক তাদের যে কমিটি, গ্রাম সহ সভাপতি, তাকে তারা মন্ডল নাম দিয়েছে। বিশেষ করে গ্রামের যারা মন্ডল নেতা, তারা এই আপনার রেগার কাজে মজুরি তুলতে যারা যাচ্ছেন ব্যাংকের সামনে, তারা দল বেঁধে অপেক্ষা করেন এবং এই টাকা নিয়ে যখন ফিরবার চেষ্টা করে তাদের উপর তারা থাবা বিস্তার করে। প্রশ্ন করলে পরে যে আমরা কাজ করলাম, মজুরি পেলাম, এতদিন পর অপেক্ষা করে থাকলাম, আপনারা কি, আপনারা কেন টাকা চাইছেন? এবং সেখানে পাল্টা চোখ লাগিয়ে তারা সেখানে হুমকি দিতে অভ্যস্ত, তাহলে এটাই শেষ, আর কিন্তু কাজ নাই। কিন্তু যারা কাজ করেছেন তাদের কাছ থেকে শোনা কথা আমরা বলছি, এগুলি তৈরি করা কথা না। আমাদের রাজ্যের 18 বিধানসভা নির্বাচনে সমাজের দুটো অংশকে বিশেষভাবে বিভ্রান্ত এবং বিপদগামী করার চেষ্টা করেছে প্রলোভনের ফাঁদ পেতে। তার মধ্যে অন্যতম প্রধান শক্তি যুব সমাজ এবং দ্বিতীয় শিক্ষক কর্মচারী বন্ধুরা। যুবকদের সামনে সুনির্দিষ্টভাবে 3টি বিষয় তারা উপস্থিত করার চেষ্টা করেছে। বেকার সমস্যা জাতীয় সমস্যা, এই বিষয়টি সম্পর্কে নিশ্চুপ থেকে তারা যে কেন্দ্রের সরকার পরিচালনা করছে তার যে ব্যর্থতা, দুর্বলতা, সে সম্পর্কে নিশ্চুপ থেকে
বেকারদের যে সমস্যা, কাজবাজ সমস্যা, উপস্থাপনার ধরন এবং ভঙ্গিটা ছিল, এটা যেন কেবলমাত্র ত্রিপুরারই সমস্যা। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আছে এবং এই সমস্যার সমাধান করার জন্য এটা কার্যকরী উদ্যোগ কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এবং এই যে দাবি শূন্যপদ পূরণ করো, নতুন পদ সৃষ্টি করো, চুক্তিভিত্তিক চাকরি দেওয়া, নিয়মিত চাকরিতে নিয়োগ করা এবং রেগুলার যে পে স্কেল, এই পে স্কেল কাটছাট পড়ে যাবে না। রেগুলার পে স্কেলেই সবাই যাতে মাসের পর বেতন ভাতা ইত্যাদি পায় তার ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। এই যে মূল দাবিগুলো এবং উপজাতি এবং তফসিলিদের জন্য চাকরিতে যে সংরক্ষণের ব্যবস্থা আছে, এটাকে খুব ভালোভাবে কঠোরভাবে অনুসরণ করে নিয়ম সম্পাদন করতে হবে। এই গোটাচারের যে বিষয়, এই বিষয়কে সামনে রেখে এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা কিন্তু সংগঠিত করতে হবে। আপনারা করছেন না ধন্যবাদ, এই দাবিটা আপনারাই করছেন সবচেয়ে বেশি এবং আমরা যেটা চাইছি, এই দাবি শুধুমাত্র বেকার যুবক যুবতীরা কেন করবে, শিক্ষক, কেরানি, কর্মচারী, অন্যান্য শ্রমজীবী অংশের মানুষ যারা শ্রমিকদের সংগঠন ইত্যাদি করেন, মা বোনদের সংগঠন, ছাত্রদের সংগঠন, এই সমস্ত সংগঠনগুলি সেখানে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনটা খুব জুড়ে সুরে সংগঠিত করা দরকার। কিন্তু মূলত কার্যকরী নেতৃত্ব দানকারী ভূমিকা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনকে গ্রহণ করতে হবে এবং সামনের দিনে এই আন্দোলনটাকে একটা নতুন একটা চেহারা কিন্তু দেওয়ার জন্য আমি শুধু ডুকলির কথা বলছি না, সারা ত্রিপুরাতে যুব আন্দোলনের নেতৃত্বকে পরিকল্পনা করে সেই ধরনের কর্মসূচি প্রণয়ন করে অগ্রসর হওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এটা যেই অংশটাকে বিভ্রান্ত করে, বিপদগামী করে, মোহগ্রস্ত করে 18 নির্বাচনে এরা বৈতরণী পার হয়েছিল, সেই অংশটাকেই তারা সবচেয়ে বেশি প্রতারিত করেছে। কাজে সেই অংশটাকে উল্টো দিক থেকে সংগঠিত করে তাদের বিরুদ্ধে পাল্টা চাপ সৃষ্টি করার ক্ষেত্রে আমাদের তরফ থেকে আন্দোলনটাকে সেই পর্যায়ে কিন্তু তুলতে হবে এবং এই লড়াইয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনকে অবশ্যই কার্যকরী নেতৃত্বের ভূমিকা গ্রহণ করতে হবে। অভিজ্ঞতাটা কি? এই সরকার আসলে 8 বছর হয়ে গেছে, তার মধ্যে তারা তাদের মুখ্যমন্ত্রীকে পাল্টেছেন, এগুলো আপনারা জানেন। আমি সময় সংক্ষেপ করার জন্য শুধু উল্লেখ করব, অভিজ্ঞতা হচ্ছে এই যে 3টা প্রতিশ্রুতি, তার একটি প্রতিশ্রুতিও এই সরকার কার্যকরী করে এবং দেওয়া যে প্রতিশ্রুতি এর ধারে কাছে তারা যাওয়ার চেষ্টা করছে না। এই সময়ে বরং উল্টো যেটা দেখা গেছে, 2018-তে নির্বাচনের আগে ত্রিপুরায় শিক্ষক, কেরানি, কর্মচারীর যার সংখ্যা সরকারি, এটা প্রায় 1,65,000 থেকে 67,000 ছিল। এই সংখ্যা কমে এখন 1,15,000 থেকে 20,000 এসে দাঁড়িয়েছে। এই সংখ্যাটা কমেছে এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে 50,000 শূন্য পদ, এতো প্রশ্নই আসে না। এদের সরকার আসার পর যারা চাকরি থেকে অব্যাহতি নিলেন বা সরকারি নানা সিদ্ধান্তের কারণে যারা চাকরি হারালেন, সেই জায়গায় যে শূন্য পদগুলি তৈরি হয়েছে, এগুলো পূরণ করার জন্য বর্তমান সরকারের কার্যকরী কোনো ভূমিকা, পদক্ষেপ বা উদ্যোগ ত্রিপুরার যুবক যুবতীরা প্রত্যক্ষ করছেন না। ছিল তারা নিজেরাও স্বীকার করেছেন
যেটা প্রতি বছর যারা চাকরি করছেন তাদের চাকরির বয়স যখন শেষ হয়ে যায়, তারা চাকরি থেকে অব্যাহতি নেবেন, পেনশনে যাবেন, তাতে তো পদ শূন্য হবে। কিন্তু বিজেপি সরকার যদি গঠিত হয়, তাদের প্রতিশ্রুতি ছিল সুনির্দিষ্টভাবে যে বছর যত সংখ্যক পদ শূন্য হবে সেই বছরই সেই শূন্য পদ তাদের সরকার পূরণ করবে এবং এই শূন্য পদ তারা জমতে দেবেন না এবং সে বছরের শূন্য পদ পরের বছরে তারা টেনে নেবেন না। এটা ছিল তাদের দ্বিতীয় প্রতিশ্রুতি। ত্রিপুরা যে সমস্ত পরিবারে সরকারি কর্মচারী নেই এবং আয় উপার্জনের নিয়মিত নিশ্চিত ব্যবস্থা নেই, এরকম যে হাজার হাজার পরিবার, সেই সমস্ত পরিবারের অন্তত একজন বেকার যুবক অথবা যুবতীকে এই সরকারে আসতে পারলে পর বিজেপি চাকরি দেওয়ার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। এবং এই সাথে আমার মনে হয় এটা উল্লেখ করলে অপ্রাসঙ্গিক হবে না, 10,330 শিক্ষক কংগ্রেস এবং বিজেপির ষড়যন্ত্রেই যাদের চাকরি খোয়াতে হলো, এরাই ভুটে বুকে এই প্রতিশ্রুতি দিলেন বিজেপি যদি সরকার প্রতিষ্ঠা করতে পারে তাহলে এই 10,330 তাদের চাকরি নিয়মিত করার জন্য যা যা বাস্তবসম্মত পদক্ষেপ বা অবস্থান গ্রহণ করা সম্ভব, এই সরকার সে সমস্ত পদক্ষেপ ব্যবস্থা গ্রহণ করবে। তথ্য তারা উপস্থিত করলেন, তাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী সহ সেখানে তথ্য উপস্থিত করে বলবার চেষ্টা করা হয়েছে যে 16 থেকে 17,000-এর বেশি শূন্যপদ পড়ে নেই এবং এটাও ধারাবাহিকতা বজায় রেখে পূরণ করার প্রচেষ্টা অব্যাহত আছে। কিন্তু তারা এই বক্তব্যকে গ্রাহ্য করার চেষ্টা করেনি, তাদের অবস্থানটা বজায় রেখেই বিভ্রান্তি ছড়াবার কৌশল তারা অব্যাহত রেখেছে। করেছিল এই সমস্যাটা সৃষ্টির জন্য বামফ্রন্ট সরকারই দায়ী এবং মোহগ্রস্ত বিভ্রান্ত যুবকদেরকে তারা 3টি নির্দিষ্ট প্রতিশ্রুতি সামনে রেখে তাদের দিকে টানবার চেষ্টা করেছে। এরা কল্পিত একটি সংখ্যা উপস্থিত করেছিল, ত্রিপুরায় নাকি 50,000-এর মতো শূন্য পদ পড়ে আছে এবং এরা যদি সরকার তৈরি করতে পারে, সরকার গঠনের প্রথম বছরে এই 50,000 শূন্য পদ তারা পূরণ করবে। অথচ এই তথ্যটা ছিল সর্বৈব মিথ্যা, বিভ্রান্তিকর। কারণ বামফ্রন্ট সরকার প্রতি বছর শূন্য পদের একটা হিসাব তারা সংগ্রহ করতেন অন্তত 2বার পর্যালোচনা করে এই শূন্য পদগুলো পূরণ করবার ক্ষেত্রে পর্যায়ক্রমে ধারাবাহিকতা বজায় রেখে বামফ্রন্ট সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করতেন। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনি কত্তমা নাইমাদাগুড়ি বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.